আরাবি দেখলো ড্রেসটা পুরো ঠিক আছে। না জানি ওকে কেমন লাগছে দেখতে, একটা আয়না হলে ভালো হতো। তবে আর আয়না দেখতে চাইল না আরাবি। ড্রেসটা যেহেতু জায়নের পছন্দ হয়েছে, তো এইটাই পরবে আরাবি। জামাটা ঠিকই আছে ও সাইজ অনুযায়ী। আবারও যুদ্ধ করে খুললো জামাটা, নিজেকে ঠিকঠাক করে দরজা খুলল। আরাবিকে দেখিয়ে জায়ান প্রশ্ন করল, ড্রেসটা ঠিক আছে? হুম। বেশি হেভি? তুমি চাইলে আরো কিছু দেখতে পারি আমরা। আরাবি হালকা হেসে বলল, কত কিছুই তো দেখলাম, এটাই সবচেয়ে সুন্দর, এটাই ঠিক আছে। জায়ান আবারও ড্রেসটা নিয়ে আসলো। তারপর দোকানদারকে বলল এটা প্যাক করে দিতে। এবার হলুদ আর বউ হাতের ড্রেস সিলেক্ট করলো। সেটা করতে বেশি সময় লাগলো না। হলুদের লেহেঙ্গা, হলুদ রঙের মাঝে জারি সুতোর কাজ করা, আর মিরর ওয়ার্ক, আর সেই সাথে স্টোন ওয়ার্ক তো আছেই। বউ হাতের লেহেঙ্গাটা নিল ফুল ব্ল্যাক, জারি সুতোর কারুকাজের মধ্যে গোল্ডেন স্টোন বসানো। সবগুলো ড্রেসই নজর কাড়া। জায়ানও ম্যাচিং সব শেরওয়ানি নিল আরবি ড্রেসের সাথে মিলিয়ে। এরপর জুয়েলারি শপে গেল তারা। সবগুলো কালেকশনের মধ্যে সিলেক্ট করা ড্রেসের সাথে মিলিয়ে জুয়েলারি কেনা হলো। মূলত আরবির A to Z যা যা কেনা হয়েছে সব জায়ান নিজে পছন্দ করে কিনেছে। আরবির খুব ভালো লাগছে এইভাবে জায়ানের সাথে সময় কাটাতে। লোকটা কি পাগলামিই না করছে। এই তো বিয়ের আর মাত্র 1 সপ্তাহ বাকি। এরপর এই দুজন সারা জীবনের জন্য এক হয়ে যাবে ওরা। এসব ভাবলে আরবির ধুকপুকানি যেন বেড়ে যায় দ্বিগুণ ভাবে। দেখতে দেখতে সপ্তাহ খানিক কেটে গেল। আজ আরবি আর জায়ানের গায়ে হলুদ। আরবিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আলিফা খুব সুন্দরভাবে সাজাতে পারে, ওই সাজিয়ে দিয়েছে আরবিকে। অবশ্য জায়ান আগেই বলে দিয়েছে কোনো রকম ভারী মেকআপ করা যাবে না। সেই হিসেবে আলিফা যথেষ্ট ন্যাচারাল রাখার চেষ্টা করেছে আরবিকে। হলুদ লেহেঙ্গা গায়ে জড়ানো, হালকা সাজ, চুলগুলো কাল করে কাঁধের দুপাশ দিয়ে সামনে এনে রাখা হয়েছে। সম্পূর্ণ কাঁচা ফুলের গহনা দিয়ে সাজানো হয়েছে মেয়েটাকে, তাও আবার কাঠগোলাপ ফুল। জায়ান নিজে অর্ডার করে বানিয়ে এনেছে এটা। হাত ভর্তি চুড়ি, সাথে 2 হাতে কাঠগোলাপের ব্রেসলেট। মেয়েটাকে পুরো ফুলের রানী লাগছে। আলিফা গালে হাত দিয়ে বলে, ইয়ার তোকে যা লাগছে না, আমি ফিদা হয়ে যাচ্ছি। জায়ান ভাইয়া দেখলে তো পুরো পাগল হয়ে যাবে। আরবি লজ্জা মিশ্রিত হাসি দিল, বলল, তোকেও কি কম সুন্দর লাগছে? ইফতি ভাইয়া তো সবার সামনেই না তোকে জড়িয়ে ধরে দেখ, তখন দেখবো নে আমি। আলিফা আরবির কথা শুনে মুখ ফুলিয়ে বলে, ওই হাদারাম তা আবার সবার সামনে আমাকে জড়িয়ে ধরবে? হ্যাঁ, আর তার না আমার চাইতো বেশি লজ্জা। আমিও সব লজ্জা টজ্জা অত পাই না। আরবি দুকোমরে হাত দিয়ে বলে, এই কথা যদি আমি আমার দেবরকে না বলেছি, ইফতি ভাইয়া লজ্জা পায়। তুই লজ্জা পাস না, তাই না? হ্যাঁ, আজই এটার হাতে নাতে প্রমাণ হবে। আরবি ফোনটা বিছানা থেকে হাতে নিল। অমনি আলিফা তেড়ে এসে আরবির হাত ধরল। আরবি ভ্রু কুচকে ফেলল, বলল, হাত ধরলি কেন? ছাড়, ইফতি ভাইয়াকে ফোন করব আমি। আলিফা আমতা আমতা করে বলে, আহা ছাড় না মেরি মা, আমার ভুল হয়েছে। এগুলো সে জানলে না সবার সামনে আমাকে আস্ত গিলে ফেলবে। আরবি খিলখিল করে হেসে উঠল। আলিফা মুখ ফুলিয়ে রাখল। এর মধ্যে আরবির ফোনটা শব্দ করে বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকাতে আরবি মুচকি হাসল। তা দেখে আলিফা বলে, যা থুক্কু, ভাইয়া ফোন করেছে তাই না? থেমে আবার বলে, উফ, এতদিন স্যার বলে এসেছি, এখন ভাইয়া ডাকার সময় কনফিউজড হয়ে যাই। আরবি হেসে ফেলল আলিফার কথায়। এদিকে ফোনটা বাজতে বাজতে কেটে গেল। আলিফা বলল, আহা ফোনটা ধরলি না কেন? আচ্ছা আমি বাইরে যাচ্ছি, তুই কথা বল। হ্যাঁ, সায়ান ভাইয়া কিন্তু ডাকলো বলে কমিউনিটি সেন্টারে তো যেতে হবে তাই না? আরবি মাথা দোলালো। আরিফা চলে যেতেই আরবি ফোনটা রিসিভ করে বিছানায় আরাম করে বসলো। মিহি স্বরে সালাম জানালো। সালামের জবাব নিল জায়ান। তারপর জায়ানের ব্যাকুল কণ্ঠে ডাক ভেসে আসলো, কাঠগোলাপ। উফ, এত অনুভূতি জড়ানো কেন ডাকটা? যতবার জায়ান তাকে এই নামে সম্বোধন করে আরবির বুক কেঁপে ওঠে, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। আরবি জোরে জোরে শ্বাস নিয়ে ধীর আওয়াজে বলে, জি বলুন। আমি পাগল হয়ে যাচ্ছি তোমাকে দেখার জন্য। একবার ভিডিও কল দেই, একটুখানি দেবো। আরবি মাথা নিচু করে মুচকি হাসে। এত ডেসপারেট হলে তো হবে না জনাব সাখাওয়াত সাহেব। এই তো আরেকটু ধৈর্য ধরুন, ধৈর্যের ফল মিষ্টি হয়। জায়ান বাঁকা হাসলো আরবির কথায়। তো এখন যদি আমি ধৈর্য ধরি, তাহলে আমাকে কি স্পেশাল মিষ্টিটা খাওয়াবে? আরবি বুঝলো না, জিজ্ঞাসা করলো, স্পেশাল মিষ্টি মানে? হ্যাঁ, তোমার ওই ঠোঁট জোড়ায় যে মিষ্টতা আছে তা পৃথিবীর সব মিষ্টির কাছে ফিকে। আরবি আরবির লজ্জায় ওর মুখশ্রী গরম হয়ে গেল। থেমে থেমে বলে,
আবারও এসব কথাবার্তা বলছেন। আর তাছাড়া আপনি কিভাবে জানেন যে আমার ঠোঁট মিষ্টি? আমি জানি, আর সেম জিনিসটা তোমার ক্ষেত্রেও হবে। আমার ঠোঁট জোড়াতে চুমু খেলে তোমারও মিষ্টি মনে হবে। ওয়ানা ট্রাই? আরাবি থতমত খেয়ে বলে, জি না, আমার লাগবে না। আর আপনি এসব অসভ্য কথাবার্তা বন্ধ করুন। আপনার লজ্জা নেই ঠিক আছে, বাট আমার তো লজ্জা আছে। জায়ান শীতল কণ্ঠে বলে, এই লজ্জা কতক্ষণ থাকবে আমিও দেখব। শুধু আজকের রাতটুকু, কাল রাতে তুমি আমার হবে, আমি তোমার খুব কাছে থাকবো। এই এত এত লজ্জা পেলেও লাভ হবে না, তোমার লজ্জা হরণ করবো কাল আমি। তুমি চাইলেও আর কাল ফালাতে পারবে না জান। আরাবি ঠাস করে ফোনটা কেটে দিল। শ্বাস আটকে বসে রইল কতক্ষণ। এই লোক এমন সব ভয়ঙ্কর কথা বলে, আরাবি নিজেকে সামলে নিতে সময় লেগে যায় বহুক্ষণ। এ কোন লোকের পাল্লায় পড়লো? বসে বসে জায়ানের কথাই ভাবতে লাগলো আরাবি। তার কিছুক্ষণ পরেই ফাহিমের কণ্ঠ শুনতে পাওয়া গেল। আরাবিকে ডাকছে। এর মাঝে আলিফা আসলো, এসে তাড়া দিতে লাগলো। চল চল, এখনই বেরোতে হবে, ফাহিম ভাই ডাকছে। আলিফা আরাবিকে নিয়ে বাহিরে আসলো। ফাহিম আরাবির থেকে যেন চোখ সরাতে পারছে না। ফাহিম আরাবির কাছে এসে ওর কপালে চুমু দিল। আরাবি মুচকি হাসল। আরাবির দুগালে হাত রেখে ফাহিম বলে, একদম রানের মতো লাগছে, অনেক সুন্দর লাগছে তোকে। থ্যাংক ইউ ভাইয়া। জিহাদ সাহেব আর লিপি বেগমও প্রশংসা করলেন আরাবির। তাদের চোখ ভরে আসছিল বারবার, তাও নিজেকে সামলে নিচ্ছিলেন। কারণ ফাহিম বারবার মানা করে দিয়েছে তাদের কাঁদতে। কারণ তারা যদি কান্না করে আরাবিও কেঁদে ভাসিয়ে ফেলবে। পরে এই এত সাজগোজ সব নষ্ট হয়ে যাবে মেয়েটার। আজ আরাবির জীবনের স্পেশাল একটা দিন, আর মেয়েটা যেন কান্না না করে। এই গায়ে হলুদের দিনই তো শেষবার পরিবারের সাথে একটু আনন্দ করে নেয়। আগামীকাল তো মেয়েটা চলেই যাবে, তখন তো আর কান্না না করে কেউ থাকতেই পারবে না। তাই আজকের দিনটাকে কাটতে বারণ করে দিয়েছে ফাহিম। তবে তাদের কান্না করতে বারণ করে দিয়ে নিজেকে ভেতরে ভেতরে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। শুধু আজকের দিনটাই আছে আরাবি এই বাড়িতে, কাল চলে যাবে পরের বাড়িতে। কাল থেকে সেটাই হবে ওর আসল নীর। এই সত্যটা যেন কিছুতেই এই মনটা মানতে পারছে না। কিন্তু কিছু কিছু সত্য যে আমাদের না চাইতেও মেনে নিতে হয়। ফাহিম দীর্ঘশ্বাস ফেলল সবার অগোচরে। তারপর সবাইকে বলল নিচে নামতে। ফাহিম ট্যাক্সি ভাড়া করেছে, গাড়িওয়ালা নিচে অপেক্ষা করছে, তাই সবাইকে নিয়ে নিচে নামলো। এরপর এক এক করে সবাইকে গাড়িতে উঠিয়ে দিল। পেছনে আরাবি, আলিফা আর লিপি বেগম বসেছেন। সামনে ড্রাইভারের সাথে জিহাদ সাহেব বসেছেন, আর ফাহিম ওর বাইকে করে যাবে। গাড়ি স্টার্ট দিতেই ফাহিম গিয়ে এবার নিজের বাইকে উঠে বসলো। রওনা হলো গন্তব্যের উদ্দেশ্যে। কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি এসে থামলো। এক একে সবাই বের হয়ে আসলো গাড়ি থেকে। এর মাঝে জায়ান ডেসপারেট হয়ে শখানেক মেসেজ করে ফেলেছে আরাবিকে। আরাবি বলছে তারা আসছে, কিন্তু এই লোকের সেই ধৈর্য কি আছে? কমিউনিটি সেন্টারে প্রবেশ করলো তারা। আরাবি আর আলিফা ভেতরে প্রবেশ করলো না শুধু, আরাবি আসতেই ওর কিছু কাজিনরা এসে ওকে ঘিরে ধরলো। একটা দোপাট্টা এনে চার কোনায় চারজন দাঁড়িয়ে আরাবির মাথার উপর ধরলো। আলিফা আরাবিকে ধরে রেখেছে। লেহেঙ্গাটা ভারী হওয়ায় হাঁটতে বেগ পেতে হচ্ছে মেয়েটাকে, তাই আলিফা ওকে সাহায্য করছে। এদিকে সবাই বলছে কোনে এসে পড়েছে। সাউন্ড বক্সে গান বাজছে। तुमको पाया है तो जैसे खोया हो, कहना चाहो भी तो तुमसे क्या कहो। গানে তালে তালে আরাবি এগিয়ে যাচ্ছে, আর যতবার এগোচ্ছে ততবার যেন জায়ানের বুকের বাপাসটায় মিষ্টি একটা ব্যথা অনুভব হচ্ছে। মেয়েটা এত সুন্দর কেন? জায়ান যেন চোখ সরাতেই পারছে না। কাঠগোলাপ ফুলগুলো বানানোর পর যখন দেখে জায়ান, তখন এই ফুলে গায়ে জড়ানো আরাবিকে কল্পনা করে যতটা না সুন্দর লেগেছিল, বাস্তবে যেন তার থেকে 1000 গুণ বেশি সুন্দর লাগছে। স্টেজের সামনে আসতেই জায়ান মুচকি হেসে হাত বাড়িয়ে দিল আরাবির দিকে। আরাবি লাজুক হেসে জায়ানের হাত আঁকড়ে ধরল। স্টেজে আরাবিকে ধরে সাবধানে উঠালো জায়ান। তারপর ওকে সোফায় নিয়ে বসালো। সুযোগ বুঝে আরাবির কানের কাছে এসে বলল, I can comfortably say that you are the loveliest woman in this earth. You are the most beautiful person I have ever seen. With such a beauty, you make the sun, the moon, and stars smile to me because your sparkle is the brightest. জায়ানের মুখে নিজের এমন প্রশংসা শুনে লজ্জায় মাথা নিচু করে মুচকি হাসলো আরাবি। এদিকে আলিফা চিল্লিয়ে বলল, আরে জায়ান ভাইয়া, কি এমন ফিসফিস করে কথা বলছেন আরাবির কানে কানে যে ও এমন লজ্জা পাচ্ছে? জায়ান হেসে সরে দাঁড়ালো। তারপর গিয়ে আরাবির পাশে বসলো।
আরবি আর চোখে জায়ানের দিকে তাকাচ্ছে। জায়ান পরেছে সবুজ রঙের একটা শেরওয়ানি, সাদা পাজামার সাথে। চুলগুলো আজ বোধহয় জেল দিয়ে সেট করেছে, দাড়িগুলো আজ সুন্দরভাবে ট্রিম করা। লোকটাকে মারাত্মক সুদর্শন লাগছে। আরবি জায়ানের দিকে একবার তাকালে যেন আর নজর সরাতেই পারে না। এত নজর কাড়া সুদর্শন পুরুষটা আজ বাদে তার একান্ত ব্যক্তিগত মানুষ হয়ে যাবে, এটা যেন এখনো বিশ্বাস হয় না আরবির। সত্যি কি জায়ানের মতো একটা মানুষকে এমন ভাগ্য করে পেয়ে গেল আরবি? এতটা সহজে তাকে আপন করে পেতে যাচ্ছে? আরবি এক দৃষ্টিতে জায়ানের দিকেই তাকিয়ে রইল, কিন্তু ওকে চমকে দিয়ে জায়ান বলে ওঠে, আমি জানি আমি অনেক সুদর্শন, তবে এভাবে তাকিয়ে থাকলে নজর লেগে যাবে না? আরবি থতমত খেয়ে গেল, তবে এইবার খানিকটা রেগে গিয়ে বলে, আমি থাকলেই নজর লেগে যাবে, তাই না? আর আপনি যখন তাকিয়ে থাকেন তখন? আর অন্য মেয়েরা যে আপনার দিকে হা করে তাকিয়ে থাকে, সেবেলা অনেক ভালো লাগে। হ্যাঁ, আরবি মুখ ঘুরিয়ে বসে রইল। জায়ান মুচকি হাসল। এবার সবার অগোচরে একটা হাত দিয়ে আরবির কোমর চেপে ধরল। চোখ বড় বড় করে তাকালো আরবি জায়ানের দিকে। জায়ান বলে, আমি তো মজা করছিলাম, আমি তো চাই তুমি আমার দিকে তাকিয়ে থাকো। আমরা দিন রাত 24 ঘন্টা একে অপরকে মন ভরে দেখবো। কি ব্যাপারটা দারুণ হয় না? আরবি জায়ানের হাতটা সরানোর চেষ্টা করতে করতে বলে, একদম না। রোম্যান্টিক একটা মেয়ে, কাল আসোই না আমার কাছে, রোম্যান্সের A to Z সব হাতে কলমে শিখিয়ে দেব। আরবি ক্লান্ত হয়ে বসে রইল। এই লোকের সাথে জীবনেও পারবে না ও। আর জায়ান, সে তো ব্যস্ত হয়ে রইল তার প্রিয়তমাকে জ্বালাতন করতে। তবে আরবির ভালোই লাগে জায়ানের এমন দুষ্টুমি। ওপরে ওপরে যতই রাগ দেখাক না কেন, আরবি আরো বেশি করে চায় জায়ান আরবির সাথে এমন করেই থাকুক, এইভাবেই ওকে উত্তপ্ত করুক। জায়ানের এই খুনসুটিগুলো আরবি ভীষণ উপভোগ করে। এভাবে খুনসুটির মধ্যে দিয়েই জায়ান আরবির হলুদ সন্ধে শেষ হলো। জায়ান আরবির ফটো সেশন চলছে। সবাই হলুদ ছোঁয়ালো দুজনকে, নাচ গান চলল। আরবির হাতে মেহেদিও পরানো হলো। বেশ সুন্দরভাবেই সবটা শেষ হলো। আহানা, এখনো সময় আছে। তুই চাইলে আমরা আরবিকেই সরিয়ে ফেলবো। তোর আর জায়নের বিয়ে হবেই কাল। একবার রাজি হয়ে যা। সোহানা শাখাওয়াত আহানাকে বোঝানোর চেষ্টা করছেন। আহানা অবিশ্বাস্য নজরে তাকালো সোহানার দিকে, বলল, এসব তুমি কি বলছো খালামণি? এসব কিভাবে হয়? আমি জায়ান ভাইয়াকে ছোট্টবেলা থেকে নিজের বড় ভাই মানি। ইনফ্যাক্ট সে আমার বড় ভাই। তাকে আমি কিভাবে বিয়ে করব? এসব তো ভাবাও পাপ। সোহানা শাখাওয়াত ভেতরে ভেতরে বেজায় রাগে ফুঁসছেন। মন তো তার চাচ্ছে মেয়েটাকে ঠাটিয়ে দুটো চড় মেরে দিতে। তারপরে কণ্ঠস্বর যথেষ্ট নরম করে বলেন, ভাই ঠিক আছে, কিন্তু আপন তো আর না, তাই না? তাহলে কাজিনদের মধ্যে বিয়ে হয়, এটা পাপ না। আহানা এবার দাঁড়িয়ে গেল, রাগান্বিত স্বরে বলে, এসব কথা বন্ধ করো খালামণি। আমার আর জায়ান ভাইয়ার মাঝে এসব কোনো সম্পর্ক হওয়া কোনো দিন সম্ভব না। আর জায়ান ভাইয়া ভাবিকে প্রচণ্ড ভালোবাসে। এসব জানতে পারলে ভাইয়া অনেক রাগ করবে তোমার উপর। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো খালামণি, না হলে ভবিষ্যৎ ভালো হবে না। আর আমি বিয়েতে এনজয় করতে এসেছি, আমাকে এনজয় করতে দাও প্লিজ। এসব ফালতু কথা বলে আমার মন মেজাজ খারাপ করবে না, না হলে আমি আজই চলে যাব এখান থেকে। কথাগুলো শেষ করে হনহন করে বেরিয়ে গেল আহানা। সোহানা শাখাওয়াত তত্ত্বের দাঁত চেপে বসে রইলেন। তারপর ফোন করলেন আহানার বাবাকে। ফোন রিসিভ হতেই বললেন, আপনার মেয়ে তো আর আমার কোনো কথাই শুনলো না শামীম ভাই, উল্টো আমাকে কতগুলো জ্ঞান বিতরণ করে চলে গেল। শামীম সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, নিজের পরাজয় মেনে নিয়ে বলেন, সোহানা, আমাদের উচিত এখানে থেমে যাওয়া। আমার মেয়ে যেহেতু রাজি না, আমি আহানাকে আর জোর করব না। আমার মেয়ের মতের বিরুদ্ধে আর কিছুই করব না। তাছাড়া আমাদের উচিত এসব পাপ ছেড়ে দেওয়া। আর কতদিন এভাবে চলবে সোহানা? আমার কেমন যেন ভয় করে ইদানিং। মনে হয় খুব শীঘ্রই আমাদের এসব ঘৃণিত কাজ সবার সামনে এসে পড়বে, তাও খুব বাজেভাবে। তুমি সাথীকে। শামীমকে আর বলতে দিল না সোহানা, চেঁচিয়ে উঠল, চুপ! আর একটু কথা আমি শুনতে চাই না। এত সাধু সন্ন্যাসী হলে এক আনাও কপালে জুটবে না। আমার চাই না টাকা পয়সা সোহানা, তুমিও সব দখল করে নাও পারলে, কিন্তু আমাকে আর এসবে জড়াবে না। আমি চাই না আমার মেয়ে আমাকে ঘৃণা নজরে দেখো। শুধু তোমায় একটুকু বলবো,
সময় আছে, ভালো হয়ে যাও। এসব বন্ধ করে দাও। আই ডোন্ট নিড এনি সাজেস্ট ফ্রম ইউ। এই বলে সুহানা ফোন কেটে দিল। দাঁতে দাঁত চিপে বসে পড়লো বিছানায়। কিছুই হচ্ছে না ওর প্ল্যান মোতাবেক। শেষমেশ কি ওই মেয়েটাই জায়ানের বউ হবে? হুঙ্কার করে উঠল সোহানা। না, এটা হবে না। আমি ওই কালী মেয়েটাকে কিছুতেই মানতে পারবো না। ওই মেয়ের কোনো যোগ্যতাই নেই জায়ানের বউ হবার। আমার স্বপ্ন এভাবে ভেঙে চুরে যেতে পারে না। আমার এত বছরের কষ্ট এভাবে বিসর্জন যেতে দেব না আমি। রাগে ফোঁসফোঁস করতে লাগলো সোহানা। সে নিজের মন মতো চিল্লাচ্ছে, কারণ রাত 3টে বাজে। এখন নিশ্চয়ই কেউ জেগে নেই। আহানাও ঘুমোতে যাচ্ছিল। ঘন্টাখানেক আগে কমিউনিটি সেন্টার থেকে ফিরেছে তারা। আহানা ঘুমোতে যাবে, তখন সোহানা আহানাকে ডেকে এনে বোঝানোর চেষ্টা করে। তিনি তো মনে করেছিলেন সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু না, এমনটা না। নূর ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকেই যাচ্ছিল পানি আনার জন্য। তখনও খেয়াল করে আহানাকে ডেকে সোহানা নিজের সাথে নিয়ে যাচ্ছে। তাই নূর ওদের পিছু পিছু যায় আর সম্পূর্ণ ঘটনা দরজার আড়ালে দাঁড়িয়ে শোনে। দরজা অবশ্য আটকানো ছিল, তাই আবছা শুনেছে নূর। তবে আহানা যখন দরজা খুলে চলে যায়, তখন আর সোহানা দরজা আটকায়নি। এতে সুবিধা হয় নূরের। দরজা খোলা পেয়ে ঝটপট ভিডিও করে নেয় সুহানা আর শামীমের কথাবার্তা। তারপর দ্রুত নিজের রুমে চলে আসে। যথেষ্ট প্রমাণ এখন হাতে পেয়ে গিয়েছে নূর। এখন অপেক্ষার সঠিক সময়ে। জায়ানের বিয়েটা ভালোভাবে সম্পূর্ণ হলেই জায়ানকে এসব ব্যাপারে সব জানাবে নূর। আর দেরি করবে না। আর আরবির খেয়াল রাখতে হবে, মেয়েটার না ক্ষতি করে দেয়। তাই ভাবলো কিছু গার্ড আগামীকাল আরবিকে দেখে রাখার জন্য পাঠিয়ে দিবে। মনে মনে এসব প্ল্যান করে ঘুমোতে যায় নূর। তার আগে ভিডিওটা ও ল্যাপটপ, ওর এক্সট্রা একটা ফোন আছে, সেখানেও সেন্ড করে রেখে দিল। এত অপেক্ষার পর অবশেষে কাঙ্ক্ষিত সময়টা এসেই পড়ল। আর জায়ান আর আরবির জীবনের সবচেয়ে খুশির আর গুরুত্বপূর্ণ দিন। আর ওরা সারা জীবনের জন্য একে অপরের হয়ে যাবে, বাধা পড়বে পবিত্র বন্ধনে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আরবি। আজ পার্লারেই এসেছে। আরবি বলেছিল আলিফাকে সাজিয়ে দিতে, কিন্তু আলিফা মানা করে দিয়েছে। বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা দিন, যদি কোনো কিছু গড়বড় হয়ে যায়। তাই আলিফা আরবিকে পার্লারে নিয়ে এসছে। সাজ সম্পূর্ণ হয়েছে। আরবি আয়নায় নিজেকে দেখছে। আচ্ছা, বধূ সাজলে কি সবাইকে এত সুন্দর লাগে? আর যেন নিজেকে নিজেই চিনতে পারছে না আরবি। জায়ানের দেওয়া রয়্যাল ব্রাইডাল পাকিস্তানি গাউনটা এত সুন্দর। আলিফার সাজ সম্পূর্ণ হয়েছে। ও আরবির সামনে এসে হাঁ হয়ে তাকিয়ে রইল। আরবি হেসে আলিফার হাঁ করা মুখটা বন্ধ করে দিল। আলিফা ঢোক গিলে বলে, ইয়ার কি সুন্দর লাগছে তোকে, নজর না লাগুক তোর গায়ে, মাশাআল্লাহ। আলিফা চোখের কোণ থেকে একটুখানি কাজল নিয়ে আরবির কানের পেছনে লাগিয়ে দিল। আরবি মুচকি হাসলো। তারপর নিজের চোখের কোণ থেকে কাজল নিয়ে আলিফাকেও লাগিয়ে দিল। বলল, তোকেও ভীষণ সুন্দর লাগছে আমার দেবরানীজি। আলিফা হেসে দিল আরবির দেবরানীর সম্বোধনে। তারপর হাত ঘড়িটা দেখে বলে, চল এখন যাওয়া যাক, জায়ান ভাইয়াদেরও আসার সময় হয়ে যাচ্ছে। তারা পৌঁছানোর আগে আমাদের কমিউনিটি সেন্টারে পৌঁছাতে হবে তো, তোর বিয়ের কেট ধরতে হবে না? আরবির সম্মতি দিল। তারপর ওরা বেরিয়ে আসলো পার্লার থেকে। বাহিরে আসতেই আরবি 4 জন দেহরক্ষী দেখে চিন্তিত স্বরে বলে, নূর হঠাৎ করে এই গার্ডদের আমাদের সাথে পাঠালো কেন? বুঝলাম না। আমাকে শুধু সকালে ফোন করে জানালো ও বাড়িতে 4 জন গার্ড পাঠাচ্ছে, কিন্তু কেন পাঠাচ্ছে সেটা বলেনি। আমার চিন্তা হচ্ছে, ভয় লাগছে কেমন যেন। আলিফা আরবির কাঁধে হাত দিয়ে ভরসা দিল। বলল, চিন্তা করিস না, হয়তো ভাইয়াই বলেছে গার্ড পাঠাতে। তার এত সুন্দরী একটা বউ, যদি কেউ তুলে নিয়ে যায়, এই ভয়ই হয়তো। আর বিয়ের দিন একটা নার্ভাসনেস তো ফিল হয়, এটা স্বাভাবিক, ভয় পাস না এত। জাস্ট টেক এ ডিপ ব্রেথ আরবি অ্যান্ড রিল্যাক্স। আরবি জোরে জোরে শ্বাস নিল। আলিফা তা দেখে বলে, আর ইউ ফিলিং বেটার নাও? ইয়া। তাহলে চল। আরবি আর আলিফা এবার গাড়িতে উঠে বসলো। আরবি আলিফার হাত শক্ত করে চেপে ধরেছে। ভীষণ নার্ভাস লাগছে। দুরু দুরু করে কাঁপছে বুক। হাত পাগুলোর কম্পন অনুভব হচ্ছে। এ যেন অন্য রকম এক অনুভূতি। সাথে কান্নাও পাচ্ছে ভীষণ। তাও নিজের কান্নাটুকু দমিয়ে রেখেছে বহু কষ্টে। ভালোভাবে কমিউনিটি সেন্টারে পৌঁছতেই আরবিকে নিয়ে একটা রুমে চলে আসলো আলিফা। তার কিছুক্ষণ পর লিপি বেগম আসলেন, হাতে খাবারের প্লেট। এসে মেয়ের পাশে বসলেন। লিপি বেগমের চোখ মুখ ফুলে আছে। বোঝাই যাচ্ছে তিনি অনেক কেঁদেছেন। আরবি ঠোঁট চেপে বসে রইল। লিপি বেগম নিজ হাতে খাবার মাখিয়ে খাইয়ে দিতে লাগলেন আরবিকে। খাইয়ে দেওয়া শেষ হতেই লিপি বেগম উঠে যাবেন, তার আগে আরবি তার হাত ধরে ফেলল। করুণ স্বরে ডেকে উঠল, আম্মু।
লিপি বেগম আর নিজেকে সামলাতে পারলেন না। একটা মাত্র মেয়ে তার, আজ পরের বাড়ি দিয়ে দিবেন।